সিলেক্টারদের যে গাফিলতি, ভারতীয় দলের মধ্যে এই লবিবাজি পলিটিক্স, এক্সট্রা স্পিনার ঢুকছে বলে আমি রিঙ্কু দ্য ব্যাটারকে এখানে বাদ দিলাম। আগারকার এখানে একটা কথা বলেছেন, হার্দিক পান্ডিয়া যেটা করতে পারে তার কোনো রিপ্লেসমেন্ট হয় না। ভারতীয় দল আবারও সেই 15 বছর আগের পরিস্থিতিতে চলে যাচ্ছে যখন নাম দিয়ে ক্রিকেটাররা খেলতেন। গাইস, ফাইনালি রোহিত শর্মা এবং তার সাথে অজিত আগারকার একটা প্রেস কনফারেন্স করে সব জবাব দিয়ে দিয়েছেন যে প্রশ্নগুলো আমরা এবং সমস্ত ক্রিকেট ফ্যানরা তুলছিল ভারতীয় দলের যে বিশ্বকাপের দল অ্যানাউন্স করা হয়েছে সেই দলটাকে কেন্দ্র করে। বিশেষ করে যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল রিঙ্কু সিং থেকে শুরু করে KL রাহুল, হার্দিক পান্ডিয়া, এই সমস্ত প্রশ্নের জবাব এখানে রোহিত শর্মা এবং অজিত আগারকার দিয়েছেন। এবং সবথেকে বড় যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রিঙ্কু সিংকে কি করে টিম ইন্ডিয়া এখানে বাদ দিয়ে চললো। তাদের এখানে স্পষ্ট কথা, রিঙ্কু সিংকে বাদ দেওয়া একটা কঠিন কাজ ছিল, কিন্তু আমরা একটা কম্বিনেশন খুঁজছিলাম এবং আমরা সেই কম্বিনেশন অনুযায়ী কাজ করেছি। অর্থাৎ তারা বলতে চাইছেন যে আমরা একটা এক্সট্রা স্পিনার নিয়ে যেতে চেয়েছিলাম দলের মধ্যে এবং সেখানে একটা স্পিনার এক্সট্রা নিতে গিয়েই কিন্তু আমরা রিঙ্কু সিংকে দলের মধ্যে অ্যাডজাস্ট করতে পারিনি। অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে ভাই রিঙ্কু সিংকে দলের মধ্যে নেওয়া হচ্ছে না, অথচ তার জায়গায় হার্দিক পান্ডিয়া যার কোনো ফর্ম নেই সে দলের মধ্যে রয়েছে, তাহলে নিশ্চয়ই হার্দিকের জায়গায় রিঙ্কুকে তো ঢোকানোই যেত। কিন্তু রোহিত বা আগারকারের বক্তব্য সেটা নয়, তাদের বক্তব্য এক্সট্রা স্পিনার ঢুকছে বলে আমি রিঙ্কু দ্য ব্যাটারকে এখানে বাদ দিলাম। এক্সট্রা স্পিনার বলতে এখানে একটা তো রবীন্দ্র জাদেজা থাকছে, তার সাথে আরও একজন এক্সট্রা স্পিনার হিসেবে হয় কুলদীপ যাদব থাকবে অথবা ইউজি চাহাল থাকবে, দুজনের মধ্যে একজন থাকবে। রোহিত শর্মা বলতে চাইছেন যে একটা স্পিনার নেওয়ার জন্য আমি এখানে রিঙ্কু সিংকে দলে রাখতে পারিনি, রিঙ্কু আমাদের অত্যন্ত জরুরি প্লেয়ার আর সেই জন্যই আমরা ওকে কিন্তু রিজার্ভে রেখেছি, ওকে দলের বাইরে রাখিনি, রিজার্ভে রেখেছি। অর্থাৎ তাদের এটাই বক্তব্য। এবার রোহিত শর্মা আমি জানি না তারা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করেই করেছেন, কারণ হার্দিক পান্ডিয়াকে যে জায়গায় সিলেক্ট করা হয়েছে রিঙ্কু সিংকে করা হয়নি। ঠিক আছে, আমি মেনে নিলাম রিঙ্কু সিংকে এখানে আপনি নিলেন না, আপনি এক্সট্রা স্পিনার নিয়ে চলছেন, তাহলে রিঙ্কু সিংয়ের কাজটা কে করবে, ম্যাচ ফিনিশিংটা কে করবে? হার্দিক পান্ডিয়ার ওপরে নিশ্চয়ই আপনি ভরসা করে যাচ্ছেন, কারণ উপরে আমাদের যে টপ 4 বিরাট, রোহিত, ইয়াশস্বী এবং সূর্য, তারপরে যদি ওখানে আমরা ঋষভ পান্তকে ধরেও নিই, তারপরে ওখানে ম্যাচ ফিনিশিংয়ের জায়গায় তার মানে আপনি ধরছেন হার্দিক পান্ডিয়াকে এবং তার সাথে রবি জাদেজা। আগারকার এখানে একটা কথা বলেছেন, তার মানেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া যেটা করতে পারে তার কোনো রিপ্লেসমেন্ট হয় না। তিনি ইংলিশে যে লাইনটা বলেছেন, দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট ফর হার্দিক পান্ডিয়া, হোয়াট হার্দিক পান্ডিয়া ক্যান ডু। মানে হার্দিক পান্ডিয়া কি করতে পারে তার কোনো রিপ্লেসমেন্ট নেই। মানে হার্দিক পান্ডিয়া কি করতে পারে ভাই সেটা আমরাও জানি, কিন্তু ব্যাপার হচ্ছে হার্দিক পান্ডিয়া কি করছে, হার্দিক পান্ডিয়া আদৌ বিন্দুমাত্র ফর্মে আছে কি নেই, এই বেসিক জিনিসটা কিন্তু আমাদের সিলেক্টাররা ভাবনা চিন্তার মধ্যে রাখছেন না। তাদের বক্তব্য হার্দিক কি করতে পারে আমরা জানি। অর্থাৎ ভারতীয় দল আবারও সেই 15 বছর আগের পরিস্থিতিতে চলে যাচ্ছে যখন নাম দিয়ে ক্রিকেটাররা খেলতেন। এবার এই ক্রিকেটারের অনেক বড় নাম, একে টিমে রাখতেই হবে। তারপরে এলেন মহেন্দ্র সিং ধোনি, যিনি বললেন নাম টাম কিচ্ছু নেই ভাই, পারফরমেন্স দিয়েই খেলতে হবে, এবং একের পর এক সিনিয়র প্লেয়ারদের দিয়ে তিনি বাদ দিয়ে চলে গেলেন এবং আমরা তারপরে ওয়ার্ল্ড কাপও জিতেছি। সো পারফরমেন্স ধোনি নিয়ে এসছে, ওয়ার্ল্ড কাপ জিতেছি, তারপর সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছি। অর্থাৎ ধোনির যে হার্স ডিসিশনটা ছিল এবার নাম দিয়ে হবে না, পারফরমেন্স দিয়ে দলে আসো, সেই নিয়মটা কিন্তু মোটামুটি ক্যান্সেল হয়ে গেল। এখানে আমাদের সিলেক্টর অজিত আগারকারের স্পষ্ট কথা, হার্দিক পান্ডিয়া যেটা করতে পারে সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। হার্দিক পান্ডিয়া কি করতে পারে আমরা সবাই জানি, বাট স্টিল হার্দিক পান্ডিয়া যে কিছু করতে পারছে না সেটা দু চোখে দেখেও কিন্তু তারা চোখ বন্ধ করে রেখেছে যে না, বিশ্বকাপে গিয়ে হার্দিক পান্ডিয়া যেটা করতে পারে সেটা আমরা দেখতে পেয়ে যাবো। দারুণ ভাই, সেলুট জানাই এই সিদ্ধান্তকে যে হার্দিক পান্ডিয়া কি করতে পারে সেটার উপর বেস করে তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হচ্ছে, দুর্দান্ত ডিসিশন। এবং এরপরে আরও একটা প্রশ্ন করা হয়েছিল KL রাহুলকে নিয়ে। এবার KL রাহুলকে কেন দলে রাখা হলো না, সেখানে আমাদের সিলেক্টররা বলছেন, অজিত আগারকার বলছেন যে KL রাহুল IPL ওপেন করছে এবং আমাদের টিমে আমাদের দরকার ছিল 5 নম্বরে ব্যাট করা একজন ব্যাটসম্যান, এবং সেই জন্য আমরা এখানে নিয়েছি ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসন খুবই ফ্লেক্সিবল, তিনি 1 থেকে 5 যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারেন, আর ঋষভ পান্ত তো 5 নম্বর স্পেশালিস্ট, IPL-এ তো ঋষভ পান্ত 5 নম্বরে খুব ভালো খেলছে, এবং KL রাহুল সে তো ওপেনার, সেই জন্য আমরা ওকে নিইনি। যে KL রাহুল টিম ইন্ডিয়ায় সমস্ত পজিশনে খেলেছে, ওপেন থেকে শুরু করে একদম 5 নম্বর, 6 নম্বর, 3, 4 সব জায়গায় খেলেছে, সেই KL রাহুলকে নিয়ে অজিত আগারকারের মন্তব্য KL রাহুল তো ওপেনার, IPL ওপেন করছে, সেই জন্য আমরা KL রাহুলকে নিইনি। মানে সিলেক্টরদের চিন্তাধারা এবং তাদের ডিসিশন দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। KL রাহুল ওপেনিং করে সেই জন্য তাকে নেওয়া হলো না। অসাধারণ ভাই, অসাধারণ, সত্যি দুর্দান্ত চিন্তাধারা। এরপরে যে সব থেকে বড় প্রশ্নটা, সেই প্রশ্নটা করা হয়েছিল, এবং সব থেকে বড় যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে একই টিম নিয়ে টিম ইন্ডিয়া বারংবার যাচ্ছে। 2021 ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের স্কোয়াড ছিল
বিরাট, রোহিত, KL রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট। 2022-এ কি ছিল? 2022-এও একই ছিল। 2024 ওয়ার্ল্ড কাপ আসছে, সেখানেও সেই একই জিনিস। বিরাট, রোহিতের সাথে এখানে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট, এবং তার সাথে এখানে KL রাহুলের জায়গায় SSBকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সাথে হার্দিক পান্ডিয়া তো থাকতেই। এই স্পষ্ট কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই আপনি বারংবার একই টিম নিয়ে যাচ্ছেন এবং হেরে আসছেন, আপনি এর বিরুদ্ধে কি যুক্তিটা দেবেন? সেই সময় অজিত আগারকার বলছেন, দেখুন আমাদের কাছে এই সময়ে সেরা প্লেয়ার বলতে এরাই আছে, এরা ছাড়া আমাদের কাছে সেরা প্লেয়ার নেই, এবং সেই কারণে আমরা এদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছি, এটাই আমাদের বেস্ট টিম। তাহলে ভাই 3 বছর ধরে IPL-এ কি চলছে? 3 বছর ধরে IPL-এ যে প্লেয়াররা পারফর্ম করছে তারা কোথায় যাবে? গত সিজনে রিঙ্কু সিং যে রানটা করেছিল 2023 সিজনে, সেই রানটা কোথাও না কোথাও আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেনি ওই পজিশনে ব্যাট করে। রিঙ্কু সিং এর কাছাকাছি স্কোর কে করেছিল? কিরণ পোলার্ড, যে অনেক বছর আগে করেছিল। অর্থাৎ রিঙ্কু সিং এতটাই ডিভাস্টেটিং ব্যাটিং করেছে, তারপরেও তাদের বক্তব্য যে আমাদের কাছে যেটা এখন আছে এটাই বেস্ট, এর বাইরে ভালো কিছু নেই, এবং তার কারণেই আমাদেরকে বারংবার এই একই টিম নিয়ে যেতে হচ্ছে। একই টিম নিয়ে যাচ্ছি মানে রেজাল্টটা একই হবে এরকম কথা নয়, এটা বলতে চাইছেন আগারকার, কিন্তু আমরা যাবো একই টিম নিয়ে, এটা হচ্ছে আমাদের সিলেক্টরের বক্তব্য। এবার এই জায়গা থেকে পুরো দেশ থেকে আপনি কি বুঝছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, যে আমাদের সিলেক্টররা অ্যাকচুয়ালি কী ভাবনা চিন্তার মধ্যে রেখে তারা এই ডিসিশনগুলো নিয়েছে, এবং কিভাবে হার্দিক পান্ডিয়াকে সিলেক্ট করা হয়েছে এবং কিভাবে KL রাহুলকে সিলেক্ট করা হয়েছে, বিষয়টা কিন্তু KL রাহুলকে কী করে বাদ দেওয়া হয়েছে, পুরো বিষয়টা কিন্তু এবার এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আবারও আমাদের এই সিলেক্টরদের যে গাফিলতি, তাদের চিন্তাধারা এবং ভারতীয় দলের মধ্যে এই লবিবাজি পলিটিক্স, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের আজকে দলটার এই অবস্থা। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা যাই যে জিতবো বলে, এবং তারপরে পরিস্থিতি এরকম হয়। কোন অ্যাঙ্গেল থেকে এবং কিভাবে এই টিমটা সিলেক্ট করা হয়েছে, এই বিষয়টা কিন্তু এবার আমাদের কাছে পরিষ্কার। অর্থাৎ ভারতীয় দলের ভিতরে সিলেকশন প্যানেলের ভিতরে যে কি পলিটিক্স চলছে, সেই বিষয়টা এবার কিন্তু একদম আমাদের সামনে চলে এসছে। এবার এই জায়গাতে রোহিত শর্মাকে একটা প্রশ্ন করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে, এবং হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য রোহিত শর্মা পার্সোনালি যে খুশি নন, সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া গেছে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে যখন রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু এক বিন্দুও বলেননি যে হার্দিক খুব ভালো প্লেয়ার, হার্দিক দারুণ ফর্মে আছে, বা হার্দিক করে দেবে ভাই, হার্দিকের মধ্যে ট্যালেন্ট আছে, কিচ্ছু কথা বলেননি। রোহিত শর্মা শুধু একটা কথাই বলেছেন যে হার্দিক পান্ডিয়া টিমের হয়ে বোলিংটা করছে, মুম্বাইয়ের যখন দরকার পড়ছে হার্দিক পান্ডিয়া টিমের হয়ে বোলিংটা করে দিচ্ছে, যে সময় দরকার হচ্ছে সেই মুহূর্তে এসে সে বোলিং করে দিচ্ছে, প্লাস প্রত্যেকটা ম্যাচ খেলছে, তার মানে তার ফিটনেসও আছে। রোহিত শর্মা শুধু এইটুকু বলেছেন, এর বেশি কিন্তু হার্দিককে নিয়ে তিনি কিছু বলেননি। অর্থাৎ হার্দিককে নিয়ে বলার কোনো জায়গাই নেই, না সে ব্যাট করেছে ভালো, না বল করেছে ভালো, এবার এটাই বলতে হ্যাঁ বল তো করেছে, যেমনও করেছে। রোহিত শর্মাকে এটাই বাধ্য হয়ে বলতে হচ্ছে, যেটা থেকে স্পষ্ট যে রোহিত শর্মার কোনোভাবেই ইচ্ছে ছিল না এখানে হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে যাওয়ার, এবং শুধুমাত্র সিলেক্টর এবং বোর্ডের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে, যার জন্য হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া, এবং রোহিতেরও এখানে কিন্তু কিছু করার নেই। কারণ রোহিত কোনোভাবেই এখানে ডেফিনেটলি চাইছিলেন না হয়তো যে যাতে হার্দিক পান্ডিয়াকে দলে নেই, কিন্তু এখানে রোহিতের কিচ্ছু করার নেই। বোর্ড অথবা সিলেক্টর কোনো দিক দিয়ে কোনো একটা জিনিস আছে যেটা হার্দিক পান্ডিয়াকে টিমের ভিতরে পুশ করছে, এবং রোহিত শর্মারও কিন্তু সেখানে কিচ্ছু করার নেই। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে ভারতীয় ক্রিকেট বোর্ডের মাঝে এই যে পলিটিক্স, এই যে লবিবাজি, এটাই কিন্তু আমাদের দলটাকে বারংবার প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপে জেতা থেকে আটকাচ্ছে, এত ভালো এত দুর্দান্ত সব ট্যালেন্টেড প্লেয়ার থাকা সত্ত্বেও। এবং কোথাও না কোথাও এই সিজনে তো আমরা যাচ্ছি উইক টিম নিয়ে, সুতরাং এখানে এক্সপেকটেশনের কোনো জায়গা নেই। কারণ একটা ম্যাচে যে ফিনিশিংয়ের ব্যাপার থাকে T20 ম্যাচে, সেই T20 ম্যাচে ফিনিশিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে কাকে? হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া T20 ম্যাচে ফিনিশিং দেবেন, যে ফিনিশিংটা রিঙ্কুর দেওয়ার কথা ছিল। সম্ভব কোনোদিন এরকমটা আমরা 2021, 22, 23 প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে দেখে এসেছি। এই ওয়ার্ল্ড কাপেও আমরা কিন্তু সেই একই সিচুয়েশন দেখতে চলেছি, শুধুমাত্র ভারতীয় সিলেক্টরদের এই সমস্যার জন্য, এই লবিবাজির জন্য। এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।